জীবনটা আসলে খুব বেশি দিনের না। আজ যাকে দেখে ভাবি সদা পাশে থাকবে, সেই কাল হয়তো স্মৃতিতে রয়ে যাবে শুধু। আমরা প্রতিদিনই শত স্বপ্ন বুনে ফেলি, কিন্তু জানি না সেই স্বপ্ন দেখার চোখটাই কতটা সময় বাঁচবে। তাই অহংকার নয়, নিজেকে নম্র করে চলুন। সবাইকে আপন ভাবতে না পারলেও কারো কষ্টের কারণ যেন না হয়। কারো হৃদয় ভেঙে কিছু পাওয়ার মানে নিজের কপালে অনন্ত শূন্যতা লেখা। কারণ মানুষ ক্ষমা করলেও আল্লাহ সব দেখে রাখেন। স্মৃতি হয়ে যাওয়ার আগে এমন কিছু রেখে যান, যাতে কেউ আপনার অনুপস্থিতিতে দোয়ার হাত তোলেন। কারণ শিশিরের মতো কোমল আচরণ দোয়ার রূপ নেয়, আর কঠোরতা থেকে যায় শুধু আফসোস হয়ে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাই আপুরা? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন। ভিডিও শুরুতেই আমি আমার সকালবেলার বাহিরের ভিউটা একটু শেয়ার করেছি। আমার বাসার সামনেই কিন্তু একটা খোলা মাঠ আছে, আর সেখানে নানা রকমের সবজি চাষ করা হয়। তো সবজি খেতে কিন্তু এখন প্রচুর পরিমাণ সবজি হয়েছে, সেটা কিন্তু একটু দেখিয়ে দিয়েছি। নানা রকমের শাক হয়েছে, পুঁই শাক, পাট শাক, কলমি শাক, সেই সঙ্গে নানা রকম সবজিও চাষ করেছেন। আমি কিন্তু মাঝে মাঝে সেখান থেকেই শাক সবজি নিয়ে আসি। যিনি সবজি চাষ করেন তাকে ডাক দিয়ে বললেই তিনি বাসায় এসে শাক সবজি দিয়ে যান। আমার জন্য একদিক থেকে কিন্তু অনেক ভালো হয়েছে, একদম ফ্রেশ শাকসবজি খাওয়া যায়। গত পর্বের ভিডিওতে একজন ভিউয়ার্স আমার পাখিগুলোকে দেখতে চেয়েছেন, অনেকদিন পর্যন্ত পাখিগুলো দেখানো হয় না, তাই সেটাও আজকে একটু দেখিয়ে দিলাম। এখন কিন্তু আগের মতো এত পাখি নেই, সব পাখিই কমিয়ে ফেলেছি। এখন সর্বমোট ৫টা খাঁচাতে পাখি রয়েছেন, তার মধ্যে ৪টার মধ্যে রয়েছেন জোড়ার পাখি, আর একটা খাঁচাতে আমি বাচ্চা পাখিগুলো রাখি। তো এখনো কিন্তু একটা বক্সের মধ্যে বাচ্চা রয়েছে, সেটাও তো দেখিয়ে দিয়েছি। আর ২টা বক্সে খুব শীঘ্রই হয়তোবা ডিম দিয়ে দিবেন। তো আস্তে আস্তে চেষ্টা করছি আমি পাখিগুলোকে সেল করে দেওয়ার। আসলে কেন জানি না এখন আর পাখি পুষতে ইচ্ছে করে না। শারীরিকভাবে খুব অসুস্থ থাকি, আর যত শখ করেই আমরা জিনিস আমাদের বাসায় করি না কেন, সেটার পিছনে কিন্তু আমাদের শ্রম দিতে হয়, পরিশ্রম করতে হয়। আর সেই সুযোগটা আসলে এখন আর হচ্ছে না। আমি অনেক অসুস্থ থাকি, আর বাচ্চাদের নিয়েও ব্যস্ত থাকতে হয়। তারা তো বাসায় থাকে না, আর আপনাদের ভাইয়া তো একদমই থাকে না। তো বলতে পারেন একা একা এত কিছু আমার পক্ষে সামলানো আসলে সম্ভব হচ্ছে না। তাই ভাবছি হয়তোবা আস্তে আস্তে পাখিগুলোকে একদমই সেল করে দিব। তো যাই হোক, এরপর চলে এসেছি কিন্তু কিচেনে। আজকে সকাল সকাল নাস্তা রেডি করে ফেলেছিলাম, সেই পর্বটি আপনাদের সঙ্গে আর শেয়ার করিনি। প্রতিদিন আসলে সকাল থেকে সবকিছু শেয়ার করা হয় না। তো আজকে ভেবেছি আমার পুরো বাসাটাকে ডিপ ক্লিন করে নিব। তো আমি হচ্ছে প্রথমে কিচেন রুমে হাত দিয়েছি। কিচেন রুমটা প্রথমে পরিষ্কার করে নিয়ে দেন রান্নাও বসিয়ে দিব। পাশাপাশি বাসার অন্যান্য সাইডগুলো পরিষ্কার করে নিব। আর এভাবে আসলে হিসেব করে কাজ করলে কাজ করা হয়ে যায়। আসলে আলসেমি করে যদি কাজ রেখে দেই, সেই কাজগুলো কিন্তু জমেই থাকে। তো প্রথমে আমি আমার প্লেট বাটিগুলো কিন্তু সব ক্লিন করে নিয়েছি। এরপরে কিচেনের যেই সাইডটাতে আমি রান্না করি, সেই পাশটা সম্পূর্ণ পরিষ্কার করে নিয়েছি। প্রথমে তো চুলাটা পরিষ্কার করেছি। এরপর মসলার জারগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিনই কিন্তু এই জারগুলো পরিষ্কার করি। যেহেতু চুলার পাশে থাকে, তাই এর গায়ে কিন্তু প্রচুর পরিমাণ তেল চিটচিটে ভাব হয়। আর যদি এটা প্রতিদিন মোছা না হয়, তাহলে দেখবেন এটা কিন্তু অনেক পরিমাণে বসে যায়। একটা পর্যায়ে এসে এটা ভালো করে কিন্তু ডিপ ক্লিন করতে হয়। তো প্রতিদিন যদি এভাবে একটু একটু করে পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে কি হয়, এটার গায়ে আর ওইভাবে ময়লাটা বসে যায় না। তো প্রতিদিনই চেষ্টা করি আমি এই কাজটা করে নেওয়ার জন্য, সেটা যতবারই রান্না করি না কেন। আর একটা বদ অভ্যাস তো রয়েছে, সেটা তো আপনারা অলরেডি সবাই জানেন। আমার হাতে রান্নার সময় সব সময় কি হয়, একটা রুমাল থাকে। আর সেটা দিয়ে আমি সারাক্ষণই মুছতে থাকি, আর হাতটাও এভাবেই কিন্তু পুড়তে থাকে। সেটাও অনেকবার আপনারা দেখেছেন।
তো দেখলাম যে আমার জিরার যে জারটা, সেই জারে জিরা শেষ হয়ে গেছে। আমি একটু জিরাও ঢেলে নিয়েছি। শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে কিন্তু বেশ কিছুদিন পর্যন্ত আমি রেডিমেড যে রাঁধুনি জিরার মসলাটা সেটাই ইউজ করছি। আর অনেক মসলা তো আমার হাতে করাই থাকে। তো এটা কিন্তু শেষ হয়ে গেছে। এখন আর করা হয়নি। ভাবছি খুব শীঘ্র করে নিব। যত ভালো মান আর যত ভালো ব্র্যান্ডের মসলাই আমরা খাই না কেন, নিজের হাতে তৈরি করার মসলার স্বাদই আলাদা। তো এখন কিচেনটা যেহেতু গুছাচ্ছি, তাই সব সাইডটা একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। আমার কিচেনে আমি সবসময় কিন্তু ১ প্যাকেট টিস্যু রাখি। সেটা হচ্ছে টিস্যু যে কোনো সময় প্রয়োজন হয়, রান্নার ক্ষেত্রে বলেন বা কোনো কিছু মোছা-টোছার ক্ষেত্রে। তো সেজন্য আমি টিস্যু প্যাকেটটাও তার জায়গা অনুযায়ী রেখে দিয়েছি। এরপর এই যে দেখেন কিচেনটাকে একটু একটু করে কিন্তু আমি সবটাই গুছিয়ে নিয়েছি। এরপর কিচেনে যেসব জারগুলো ফাঁকা রয়েছে সেগুলোকে এখন আমি রিফিল করে নিচ্ছি। ময়দার জারটা আমি গতকালকে ক্লিন করে ফেলেছিলাম, কারণ ময়দা শেষ হয়ে গিয়েছিল। এখন আবার নতুন করে ময়দাটা ঢেলে নিচ্ছি। তো এই জারটা কিন্তু ২ কেজি ময়দার। সবসময় আমি ২ কেজির ১ প্যাকেট করেই ময়দা নিয়ে আসি। আবার শেষ হয়ে গেলে নতুন করে নিয়ে আসি। খুব বেশি ময়দা আটা যদি বাসায় রাখি, তাহলে কিন্তু সেটা পোকায় ধরে যায়। আর এখন যেহেতু আমার একটা ফ্রিজে একটু সমস্যা আছে, তাই আমি কিন্তু ময়দাটা এখন নরমালি রাখছি, মানে ফ্রিজ ছাড়াই রাখতেছি। তো ফ্রিজটা ঠিক হয়ে গেলে আবার ময়দাটা চেষ্টা করব ফ্রিজে রাখার জন্য। এতে করে ময়দা কিন্তু বেশ ভালো থাকে। আর বেশ কিছু জিনিস কিন্তু ফ্রিজে রাখলে দেখবেন দীর্ঘদিন ভালো থাকে, যেগুলো নরমালি যদি রেখে দেই সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এরপর হচ্ছে আমি হাতে মাখিয়ে আজকে ডাল বসাবো। ভাবলাম যে কাজ করার আগে রান্নাটাও পাশাপাশি করে নেই। এতে করে সময়টা কিন্তু অনেক বেঁচে যাবে। আসলে রান্নার পাশাপাশি যদি কাজ না করা যায়, তাহলে কিন্তু অন্য কাজ করার কোনো সময় আমাদের হাতে থাকে না। তাই হিসেব করেই আমাদের গৃহিণীদের কিন্তু কাজগুলো করে নিতে হয়। তো আমি এক এক করে ডালের মধ্যে সব ধরনের মসলাগুলো দিয়ে নিচ্ছিলাম, যেগুলো সাধারণত ডালের মধ্যে ইউজ করে থাকি। তো আমি যেহেতু গুঁড়া মশলাটাই বেশি খাই, তাই বাটা মসলা কিন্তু ইউজ করিনি। এখানে সব কিছুরই গুঁড়া মশলা ব্যবহার করেছি। আর সেই সঙ্গে কাঁচামরিচ, পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি ব্যবহার করেছি। দেন আমি ভালো করে ডালটাকে হাতে মাখিয়ে নিয়েছি। এখন পর্যন্ত কিন্তু তেল এড করে দেইনি। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে যেখানে রান্না করব তার মধ্যে ডালটা দিয়ে দিয়েছি। দেন এখন আমি তেলটা ইউজ করব। চাইলে আগে থেকেও তেলটা দেয়া যেত। তবে আমি ভাবলাম যে কড়াইতে রান্না করব তার মধ্যে তেলটা দিলে কি হয়, তেলটা কিন্তু অপচয়টা কম হচ্ছে। তো ভালো করে মাখিয়ে নিয়ে আমি ওই বলটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এরপর চুলায় বসিয়ে দিলাম। এখন আমি আরো কিছুটা পানি এড করে দেব, যতটুকু আমার ডালটা সেদ্ধ হতে লাগবে বা ডালটা সম্পূর্ণভাবে রান্না হতে প্রয়োজন হবে। তো এক চুলায় আমি ডাল বসিয়ে দিয়েছি আর অন্য চুলায় ভাত বসিয়ে দিয়েছি। এরপর আমি চলে যাব অন্যান্য কাজ করতে। তো ভাতটা বসিয়ে দিয়ে আমি সঙ্গে সঙ্গে কিন্তু চালটা ধুয়ে দিয়েছি, যেন পরবর্তীতে এসে আমার আবার চালটা না দিতে হয়। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে, ইদানিং কিন্তু আমি এভাবে ঠান্ডা পানির মধ্যেই চালটা দিয়ে দেই। একটা সময় ছিল আমি পানি গরম করে ফুটিয়ে নিয়ে তারপর হচ্ছে চালটা দিতাম। কিন্তু এখন সেই কাজটা করিনি, যাতে গ্যাসটা কম অপচয় হয়। ইদানিং ১০ দিন কি ১১ দিন এর বেশি কোনো অবস্থাতেই আমার সিলিন্ডার থাকে না, শেষ হয়ে যায়। যে কারণে চেষ্টা করছি একটু অপচয় কম করে রান্না করার জন্য। পানিটা গরম হতে হতে যেন চালটাও সেদ্ধ হয়ে আসে। এতে করে কিন্তু রান্না হতে সময়টাও একটু কম লাগবে। তো এরপর চলে এলাম ভেতরে ডাইনিং রুমে। ডাইনিং রুমের সবকিছু একটু পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিন যদি ফ্রিজগুলো এভাবে পরিষ্কার না করা হয়, তাহলে যে পরিমাণ ধুলা পড়ে তার মধ্যে হাতের যে একটা ছাপ সেটা তো প্রতিদিন পড়তেই থাকে। আর ব্ল্যাক কালার জিনিস ইউজ করা কিন্তু অনেক কঠিন। একটা সময় ভাবতাম বা সবাই বলত যে সাদা জিনিস ইউজ করা অনেক কঠিন। সেটা পরিষ্কার রাখা, সেটার যত্ন নেওয়া অনেক কঠিন। কিন্তু আমার কাছে মনে হয় ব্ল্যাক হচ্ছে তার থেকেও বেশি। আমি জানি না আপনারা আমার সাথে সহমত হবেন কিনা। কারণ ব্ল্যাক কালার জিনিসের উপরে যেকোনো ধুলাবালু বা কোনো সাদা কালারের জিনিস যদি পড়ে, সেটা কিন্তু দেখা যায়। তা আমার মনে হয় কোনো অংশেই সাদা রং বা কালো রং আলাদা করে দেখার কিচ্ছু নেই। কালো রঙের উপরে জিনিস যেকোনো কিছু লেগে থাকলে সেটা খুব বেশি ফুটে ওঠে। তো ২ টা ফ্রিজেই কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। যতটা সম্ভব উপর থেকেই পরিষ্কার করেছি, ভেতরের অংশ তো সেরকমই রয়েছে। এরপর আমি ডিপ ফ্রিজটাকেও ভালো করে মুছে নিয়েছি। ডিপ ফ্রিজের উপরে যে ফুলগুলো ছিল সেগুলো কিন্তু চেঞ্জ করে অন্য জায়গায় রেখেছি। মাঝে মাঝে বাসার
জিনিসপত্র এদিক সেদিক করলে দেখবেন বাসার নতুন একটা লুক আসে। দেখতেও কিন্তু ভালো লাগে। নতুন জিনিস দিয়ে যে সবসময় ঘর সাজাতে হবে এমন কোনো কথা নেই। পুরনো জিনিস দিয়েও কিন্তু নতুন করে ঘর সাজানো যায়। যদি সেটা আপনি সুন্দরভাবে একটু আইডিয়া করে সাজিয়ে নিতে পারেন। তো আজকে আমি সেই কাজটাই করব। বাসার ফুলগুলো এখান থেকে সেখানে সরিয়ে নিব। জিনিসপত্রগুলো যেন একটু নতুন রূপ পায়। তো এরপর আমি ডাইনিং টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আজকে আর রান্নাটা উঠাবো না। যে অবস্থায় আছে সেভাবেই রেখে দিব। আজকে শুধু চেয়ারের কভারগুলো পরিষ্কার করে নিব। চেয়ারগুলো যতই ঢাকা থাকুক ভেতরে কিন্তু প্রচুর ময়লা পড়ে। আসলে আমি জানি না এত ধুলাবালু কোথা থেকে আসে। সকাল থেকে সন্ধ্যা অবধি এই কাজগুলো করতে থাকি, তারপরে যেন কাজের শেষই হয় না। তো কাজের পাশাপাশি আমি কিন্তু বারবার কিচেনেও এসেছি, যদিও সেই ফুটেজটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ দুই সাইডের ভিডিও একসঙ্গে নেওয়া আসলে পসিবল ছিল না। তো আমার কিন্তু ইতিমধ্যে ডালটা হয়ে গিয়েছিল। এরপর হচ্ছে আমি একটু জাউ রান্না করেছি। এটা হচ্ছে ছেলের জন্য রান্না করা। বেশ কয়েকদিন পর্যন্তই ছেলে বলছে তার প্রচুর গ্যাসের সমস্যা হচ্ছে, সে কারণে ও একটু জাউ খাবে। তো ওর জন্যই আসলে জাউটা রান্না করে নিচ্ছিলাম। তো আমার ছেলের আবার একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে জাউ কিন্তু শুধু শুধু খেতে পারে না। যখন খাবে তখন সামান্য একটু চিনি অ্যাড করে খাবে, আর সঙ্গে কিছুটা গুঁড়া দুধ। তাতে কি হয় বলেন তো? আমার কাছে তো মনে হয় এটা পায়েসই হয়ে যায়। যাই হোক, যে যেভাবে খেতে পছন্দ করে। তো এরই মধ্যে কিন্তু আমি এসে ডাইনিং টেবিলটাকে আবার নতুন করে একটু গুছিয়ে নিলাম। লুকটা কিন্তু অনেকটা পরিবর্তন করেছি। ফুলগুলো চেঞ্জ করে ফেলেছি। এই রুমের ফুল ওই রুমে নিয়ে গিয়েছি। তো এভাবেই আসলে চেষ্টা করেছি আমি নতুন রূপে একটু সাজিয়ে নেওয়ার জন্য। তো সাজানোর পরে দেখলাম যে না, এভাবেও রাখবো না, একটু নতুন লুক দেই, অন্য কিছু নিয়ে আসি। তো অনেকদিন পরে এই হাঁসটাকে আবার নিয়ে আসলাম। আমার এই হাঁসটা কিন্তু অনেক পছন্দের। অনেক কিউট, জিনিসটা অনেক ছোট হলেও দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আর ছোট জিনিস দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো হাঁসটা যখন শুকেছে রাখা ছিল তখন এর মধ্যে বেশ কয়েকটা চামচ ছিল, আর হচ্ছে একটা স্ট্র ছিল কাচের। সেগুলোকে সরিয়ে ফেলেছি, দেখতে এখানে ভালো লাগছিল না। আর সাথে আর একটা শোপিস নিয়েছি, এই যে রসুনের ২টা শোপিস ছিল সেগুলোকেও নিয়েছি। দেখতে কিন্তু এখন একটু অন্যরকম লাগছে। সম্পূর্ণ লুকটাই চেঞ্জ করে ফেলেছি। তো কেমন হয়েছে আমার ডাইনিং টেবিলটা সাজানো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না। এরপর তো হচ্ছে ডাইনিং টেবিল থেকে যে কাপড়গুলো সরিয়েছি, মানে চেয়ারের কাপড়গুলো, সেগুলোকে নিয়ে যাচ্ছি। এগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিব। সকালবেলা কিন্তু ১ম এই ওয়াশিং মেশিনে বেশ কিছু কাপড়-চোপড় ক্লিন করে নিয়েছি। সেগুলো কিন্তু আমি বেলকনিতে অলরেডি মেলেও দিয়েছি। এখন আবার বেশ কিছু কাপড়-চোপড় হয়েছে, সেগুলোকে ওয়াশিং মেশিনেই দিয়ে দিব। কখনো কখনো এমনও হয় আমার কিন্তু দিনে ২-৩ বারও ওয়াশিং মেশিনটা ইউজ করতে হয়। এরপরও প্রতিদিন প্রচুর কাপড়-চোপড় হয়। এত কাপড়-চোপড় যে কোথা থেকে আসে আল্লাহ পাকই জানে। তো যাই হোক, ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে ড্রয়িং রুমটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। একদিন যদি এগুলো পরিষ্কার না করি বা মুছে না নিই তাহলে কিন্তু ধুলো পড়ে যায়। আর এখন বর্ষার দিন। তারপরেও প্রচুর ময়লা পড়ে। কোথা থেকে এত ময়লা আসে আমি সঠিক জানি না। আসলে মাঝে মাঝে ভাবি সবকিছু তো বন্ধ করাই থাকে। তারপর কিভাবে এত ধুলাবালু আসে? আমার হাতে এইমাত্র যে ফ্লাওয়ার ভাসটা দেখেছেন এটা কিন্তু আমি নিজেই তৈরি করেছি। তারপরে ছোট্ট একটা কাঁচের পাত্র ছিল, তার মধ্যে এটাকে সেট করেছি। যদিও এটা ভিডিও করা হয়নি তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো ইন্টেরিয়রের ভিতরে যে শোপিস গ্লাসগুলো রয়েছে সেগুলো এক এক করে নামিয়েও আমি মুছে নিয়েছি। পাশাপাশি কিন্তু রান্না করছি, যদিও সেটা আজকে আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। মূলত আজকের ব্লগটি আমি করেছি শুধু আমার বাসাটা কিভাবে ডিপ ক্লিন করি বা পরিষ্কার রাখি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রতিদিন তো আপনাদের সাথে নানা রকমের রান্নার আয়োজন তো শেয়ার করে থাকি। আজকে না হয় রান্নার পর্বটি বাতিল রাখলাম। তো ভিডিওর এ পর্যায়ে সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। জানি না আমার কোন ভাইয়া বা আপু এখন পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে আছেন।
যদি আমার ভিডিওর কোনো কথা বা কাজ আপনার কাছে একটুও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে উদ্দেশ্য করে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটুও ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্যই থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কিছু পরিষ্কার করে নিয়েছি আর সেই সঙ্গে আমার অ্যাকুরিয়ামটাও কিন্তু মুছে নিয়েছি। প্রতিদিন এই কাজগুলো কিন্তু আমাকে করতে হয় আর এগুলো যদি প্রতিদিন না করি তাহলে কিন্তু বাসা গুছিয়ে রাখা যাবে না। তো বলতে পারেন বাসা গুছিয়ে রাখতে গেলে এই কাজগুলো আমাকে প্রতিদিন করতে হচ্ছে। এরপরেও দিন শেষে শুনতে হবে বাসায় আমরা কি করি? আচ্ছা, সারাদিন বাসায় আমরা কি করি এর কোনো জবাব কি আপনারা দিতে পারবেন? আমার কাছে তো মনে হয় না যে এর কোনো উত্তর কেউ দিতে পারবে। আসলে একটা মেয়ে মানুষই বলতে পারবে যে সে সারাদিন বাসায় কি, কি করে। তো এত কিছু করার পরেও আমরা কিন্তু এই কথাটা সবসময় শুনে থাকি। একটা বাসা পরিপাটি বা সাজিয়ে গুছিয়ে রাখতে গেলে আমাদের যে তার পিছনে কতটা শ্রম দিতে হয় সেটা শুধু আমরা গৃহিণীরাই জানি। তো যাই হোক, কথা বলতে বলতে আমি চেষ্টা করেছি আমার বাসাটাকে একটু গুছিয়ে নেওয়ার জন্য। কতটুকু পেরেছি জানি না। যেহেতু প্রতিদিন করি তাই প্রতিদিন নিজের মতোই চেষ্টা করি নতুনভাবে একটু সাজিয়ে নেওয়ার জন্য। ইতিমধ্যে আমি কিন্তু আমার ড্রয়িং রুমের পর্দাগুলো চেঞ্জ করে ফেলেছি। নতুন পর্দা লাগিয়েছি। সেটা হয়তোবা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। চেষ্টা করেছি রুমের সাথে মিল রেখে সাদা আর পিঙ্ক কালারের পর্দা ইউজ করতে। তো সব কাজ শেষ করে চলেন এবার দেখিয়ে দিই আমার মাছে কতগুলো ছানা দিয়েছে। এটা কিন্তু নতুন একটা মাছ একুরিয়ামে রেখেছি আলাদা করে বাচ্চা দেওয়ার জন্য। এর আগের পর্বে তো দেখিয়েছিলাম অন্য এরকমই একটা মাছ যে কতগুলো বাচ্চা দেয় আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু দুঃখের বিষয় সেখান থেকে মাত্র 3টা মাছের বাচ্চা আমি পেয়েছি আর সব মাছের বাচ্চাগুলো মা মাছ খেয়ে ফেলেছে। খুব খারাপ লেগেছিল তাই আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। আরেকটা মাছ কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে একুরিয়াম থেকে এটা উঠিয়ে নিব, এটার পেটেও বাচ্চা আছে। তো সেই মাছটাই আমি গতকালকে উঠিয়ে রেখেছিলাম। তো এরপর দেখলাম যে মাছটা হঠাৎ করেই বাচ্চা দিয়েছে। আমি মনে হয় আধা ঘন্টা হবে মাছটাকে চেক করে গিয়েছি। দেখলাম যে না, বাচ্চা দেয়নি। তো এরই মধ্যে বাচ্চা দিয়েও দিয়েছে। তো এবার আর কিন্তু আমি সেই ভুলটা করিনি যেটা আগেরবার করেছি। বাচ্চাগুলোকে টিকিয়ে রাখার জন্য এবার একটা ফাঁদ পেতেছি মা মাছটার জন্য। আর কি ফাঁদ পেতেছি সেটা না হয় আগামী পর্বে বলে দিব। তো এখন বলে দিচ্ছি গত পর্বে ধাঁধার সঠিক উত্তর। গত পর্বে ধাঁধা ছিল তার পানি তবু সে সারাদিন চলে কিন্তু সে নিজের জায়গা থেকে একটু নড়ে না। ধাঁধার সঠিক উত্তর ছিল ঘড়ি। যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে সোনিয়া নুসরাত আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন। এখন বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে পেট ভরে না তবুও সবাই খায়, প্রথম অক্ষর বাদ দিলে খেলার নাম হয়। আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। দেখতে দেখতে আমি কিন্তু আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।